ভারতে ব্রিটিশ শাসন কাঠামোর বিবর্তনের ইতিহাস মূলত ক্ষমতার কেন্দ্রীকরণের এক ধারাবাহিক উপাখ্যান। সাম্রাজ্য প্রতিষ্ঠার তাগিদে কখনো বা সময়ের তাগিদে এই শীর্ষ ক্ষমতা থেকেছে বাংলার গভর্নর জেনারেলের হাতে, কখনো বা ভারতের গভর্নর জেনারেলের হাতে, আবার কখনো ভাইসরয়ের হাতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই বাংলার গভর্নর, ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় থেকে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হই। আজকে আমি সেই কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে এই ধরনের কোনো প্রশ্নতেই তুমি বিভ্রান্ত না হও। তাহলে প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ঠিক এই পদগুলির সূত্রপাত হলো কখন থেকে। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক সংস্থা যা ভারতবর্ষে একটা টাইমে বাণিজ্য করতে এসেছিল, কিন্তু দেখা যায় আমাদের এই বাংলার মাটিতে বাংলার নবাবের সাথে তার বিভিন্ন কারণে সংঘাত সৃষ্টি হয় এবং সেই দরুন পলাশির যুদ্ধ সংঘটিত হয় এবং এই পলাশির যুদ্ধই ছিল ভারতের মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি রাজনৈতিক প্রতিষ্ঠা লাভের বলা যায় প্রথম পদক্ষেপ। এবং সেই পলাশির যুদ্ধ থেকে নিয়ে 1857 মহাবিদ্রোহ পর্যন্ত চলতে থাকে সেই ক্ষমতাকে আরো দৃঢ়করণ এবং সেই ক্ষমতাকে আরো বেশি প্রশাসনিক এবং নিয়ম নীতিকরণের তাগিদ, যে কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বকে পেয়েছি, কখনো বা বাংলার গভর্নর হিসাবে, কখনো বা ভারতের গভর্নর জেনারেল হিসাবে, আবার কখনো ভাইসরয় হিসাবে। এবার আমরা যদি সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে পলাশির যুদ্ধ অর্থাৎ 1757 সালে আমরা পলাশির যুদ্ধের পর বাংলার গভর্নর এই পদটিকে প্রথম পেয়েছিলাম। আমরা 1773 কি দেখছি? 1773 দেখছি এই বাংলার গভর্নর পদটি পরিবর্তিত হয়ে গেল বাংলার গভর্নর জেনারেলে, এবং আগে যেখানে 3টে প্রেসিডেন্সি প্রাধান্য পেত সেখানে দেখা যাচ্ছে বাংলার গভর্নর জেনারেল পদটি অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এরপরে আমরা দেখলাম 1833-এর চার্টার অ্যাক্ট, যেখানে আমরা এই বাংলার গভর্নর জেনারেলকেই পরিবর্তিত হতে দেখলাম ভারতের গভর্নর জেনারেলে, এবং 1857-র মহাবিদ্রোহের পরে আমরা যেটা দেখছি এই ভারতের গভর্নর জেনারেল পদটি কিন্তু পরিবর্তিত হয়ে গেল ভাইসরয়। এবার পুরো ঘটনাটা আমরা শুধুমাত্র সময়ের হিসাবে না, ঘটনার হিসাবেও দেখব। তাহলে শুরু করি আরো একবার, কবে এবং কেন এলো এই পদগুলি। 1757 সালে যখন পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলো তখন আমরা দেখলাম এই গভর্নর অফ বেঙ্গল এই পদটির সূচনা হলো, এবং এই পদে যিনি প্রথম বসলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রভাব বিস্তার শুরু করলো এবং তখন বাংলা, মাদ্রাজ এবং মুম্বাই এই 3টে প্রেসিডেন্সির কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং 3টে প্রেসিডেন্সিতেই আলাদা আলাদা প্রধান ছিল যাদেরকে বলা হতো গভর্নর। এবার চলে আসি পরবর্তী অংশে, অর্থাৎ সালটা এসে গেল 1773। 1773 সালে বিখ্যাত রেগুলেটিং আইন পাস হলো। আমরা দেখছি এই পর্বে কোম্পানি তার কর্মচারীদের দুর্নীতি রোধ করার জন্য 3টি প্রেসিডেন্সির মধ্যে সমন্বয় ঘটাতে চেষ্টা করলেন এবং এই 3টি প্রেসিডেন্সিকে একজন মানুষের দায়িত্বে রাখার কথা ভাবলেন, যে কারণে বাংলার গভর্নর, শেষ যিনি গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু দেখলেন যে তার পদোন্নতি হচ্ছে এবং ওয়ারেন হেস্টিংসই হয়ে গেলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল, অর্থাৎ 3টে প্রেসিডেন্সি কে মিলিয়ে একটি মাত্র গভর্নর জেনারেল, প্রথম বাংলার গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। এবার পরবর্তী অংশ, সেটা হচ্ছে 1833 সাল। 1833 সালে কি হলো? ব্রিটিশরা এই 1833 সালের মধ্যেই ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলগুলিকে জয় করে ফেলেছে। তাদের ক্ষমতা অনেক বেশি বেড়েছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্যিক অধিকার পুরোপুরি বন্ধ করে সেটিকে একটি প্রশাসনিক সংস্থায় পরিবর্তন করতে চাইছে। তাই এই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাই আমরা দেখলাম যে সেই পদের অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল পদেরও কিন্তু পরিবর্তন আসছে। যে বাংলার গভর্নর জেনারেল পদের শেষ
যিনি ব্যক্তিত্ব হিসেবে ছিলেন তিনি ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এবং দেখা যাচ্ছে যে আমরা এই পদে এবার পরিবর্তন দেখছি, যেখানে 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে ব্রিটিশ ভারতের প্রশাসনিক এবং আইনি ক্ষমতার কেন্দ্রীকরণের জন্য পদটির নাম পরিবর্তন করা হচ্ছে এবং সেই পদটি হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। এই উইলিয়াম বেন্টিংই হয়ে গেলেন এই পদের প্রথম অধিকারী। এরপরে আমরা দেখছি আরো একটি পরিবর্তন 1858 সালে। 1857 সালে অর্থাৎ ঠিক এক বছর আগে হয়ে গিয়েছে মহাবিদ্রোহ, এবং সেই মহাবিদ্রোহে আমরা দেখেছি যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নির্বাসন হয়েছে এবং বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জিতে গেছে, আমরা হেরে গেছি। এবারে এই মহাবিদ্রোহের পর কোম্পানির হাতে আর শাসনভার রাখা নিরাপদ নয় বলে মনে করছে ব্রিটিশ সরকার, যে কারণে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, যার দরুন আমরা দেখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাতিল করে ভারতের শাসনভার পুরোপুরি চলে যাচ্ছে ব্রিটিশ রাজা বা রানীর হাতে। এবং এই ব্রিটিশ রাজা বা রানীর প্রতিনিধি হয়ে যিনি ভারতবর্ষে শাসন করছেন তিনি হচ্ছেন ভাইসরয়। ভারতের গভর্নর জেনারেল পদে যিনি সেই টাইমে বসেছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংই হয়ে গেলেন ভারতের প্রথম ভাইসরয়। অর্থাৎ আমরা দেখলাম বেশ কয়েকটা আইন এবং অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পদের নামের বদল এবং ক্ষমতার বদল ঘটেছিল। আমরা পুরো বিষয়টিকে মনে রাখার মতো করে আরেকবার রিভিশন করব। বাংলার গভর্নর পদ, যেটা আমরা পেলাম পলাশির যুদ্ধের সময় অর্থাৎ 1757-তে। এই পদের প্রথম যিনি অধিকারী তিনি কে? রবার্ট ক্লাইভ। এবং এই পদের যিনি শেষ অধিকারী ছিলেন তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। এবার এই বাংলার গভর্নর পদটি পরিবর্তিত হলো গভর্নর জেনারেলে, এবং এই ওয়ারেন হেস্টিংস যিনি কিনা শেষ বাংলার গভর্নর তিনি কিন্তু হয়ে গেলেন বাংলার গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল। আবার এই বাংলার গভর্নর জেনারেল পদে যিনি শেষ বসেছিলেন অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু আবার পরবর্তী পদের প্রথম অধিকারী হলেন, যেটা কিনা ভারতের গভর্নর জেনারেল, অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে গেলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আবার দেখুন এই ভারতের গভর্নর জেনারেল পদে যিনি শেষ বসেছিলেন, শেষ পদাধিকারী মানে শেষ যিনি ব্যক্তি ছিলেন লর্ড ক্যানিং, তিনি আবার হয়ে গেলেন পরবর্তী পদের প্রথম ব্যক্তি অর্থাৎ ভাইসরয়। প্রথম ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় হয়ে গেলেন লর্ড ক্যানিং, এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এইভাবে কিন্তু ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আরো বেশি দৃঢ় হলো, এবং ইংল্যান্ডের রাজা রানীর নেতৃত্বে কিন্তু শাসন ক্ষমতা এবং তার অগ্রগতি শুরু হলো। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম সাথে এসএলএসটির এক্সামে কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থাকে। তোমাদের যদি আরো কিছু দ্বন্দ্ব থেকে যায় তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8910865788। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষার আবেদনপত্র ভরার সময় আমাদের চলে আসছে, যার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং রয়েছে আইসিডিএস এর এক্সামগুলো। আইসিডিএস এর বিভিন্ন পদে ভর্তি চলছে, এবং এই পদে ভর্তির জন্য যদি তুমি ডিসকাউন্ট পেতে চাও তাহলে অবশ্যই ইউজ করো YT118 এই নাম্বারটি। এটি একটি কুপন কার্ড নাম্বার, এই নাম্বার অ্যাপ্লাই করলে তবেই কিন্তু এই ডিসকাউন্ট মূল্যে তুমি ভর্তি হতে পারছো। এছাড়াও রয়েছে এসএলএসটি ব্যাচ, আমাদের টিচিং এর জন্য রয়েছে এসএলএসটি ব্যাচ, এই ব্যাচেও ভর্তি চলছে। এই ব্যাচেও কিন্তু ভর্তির মূল্যে ডিসকাউন্ট পেতে তুমি অবশ্যই ইউজ করবে YT118 118 এই নাম্বারটি, এবং ভর্তি হওয়ার আগে অবশ্যই আমাকে ফোন করে নেবে। টিচিং ফাউন্ডেশন ব্যাচ শুধুমাত্র ইতিহাসের না, তার সাথে সাথে চলেছে বাংলা, জিওগ্রাফি, ফিলোসফি, ইংলিশের মতো বিভিন্ন সাবজেক্টের। বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমার ফোনে আজই ডাউনলোড করে নাও, কারণ এই অ্যাপটি তোমার চাকরির ক্ষেত্রে বিভিন্ন জব অ্যালার্ট এবং সেই সংক্রান্ত নানা নোটিফিকেশন তোমাকে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং দেবে অন্যান্য বিভিন্ন রকম তথ্য যেটা তোমার ভীষণভাবে কাজে লাগবে। যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, এবং কি কি বিষয় নিয়ে আপনারা এই ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই লিখে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা হলো 89
1086578। ধন্যবাদ।